ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটির পঞ্চম অধ্যায় শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা। এখন দেখো, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে প্রোগ্রামিং ভাষা, দেখো এখানে বিষয়গুলো কি কি আছে। পঞ্চম অধ্যায় প্রোগ্রামের ধারণা, অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম রচনার ধাপ। তাহলে আজকে আমরা দেখো প্রোগ্রাম বলতে কি বুঝি। কম্পিউটার সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশনামালার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তাহলে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশনার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। 2 নম্বর বলছি প্রোগ্রামিং বলতে কী বুঝি। দেখো কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রম নির্দেশনাবলী সাজানোর কৌশলকে বলা হয় প্রোগ্রামিং। তাহলে এখানে সাজানোর কৌশল। আর প্রোগ্রামিংয়ের ভাষা কি, দেখো কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের তথ্য তথা প্রোগ্রাম রচনা করার জন্য ব্যবহৃত বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে এখানে আমরা এই তিনটা বিষয়টা মাথায় রাখবো যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, আর প্রোগ্রামের ভাষা কি। তিনটা কিন্তু তিন ধরনের কথা এখানে বলা আছে। আমরা প্রথম বিষয়টা হলো প্রোগ্রামের ধারণা হলো কি, এখানে প্রোগ্রামের বিভিন্ন স্তরের ভাষা আছে। এগুলো হলো তোমার থিওরিটিক্যাল একটা বিষয়। এরপর আমাদের দেখো একটু গাণিতিক বিষয় আছে, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কোডিং করা। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত অ্যালগরিদম নিয়ে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালগরিদম সম্পর্কে দেখো ধারণা নেই। তাহলে অ্যালগরিদম বলতে কী বোঝাচ্ছি, সংজ্ঞাটা কম্পিউটার সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোটো ছোটো ধাপে বিভক্ত করে যুক্তিসঙ্গতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে বলা হয় অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম বলতে কী বুঝি, এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা বেশ কিছু আজকে অ্যালগরিদম প্রথম পার্টটা দেখবো। দেখো যেখানে আমরা একবারে সোজা, তার মানে সিম্পল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বুঝলো, 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তাহলে অ্যালগরিদম হলো ধাপে ধাপে সমস্যার সমাধানের প্রক্রিয়া। তো দেখো এই 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদমটা কীরকম হবে, তাহলে আমরা ধাপে ধাপে সমাধান করতে হবে। তার মানে তুমি কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলে আগে তোমাকে স্টেপগুলো রেডি করতে হবে। তাহলে ধাপ 1 দেখো, খেয়াল করো। তাহলে ধাপ 1 হলো কোনো কিছু কাজ তোমাকে প্রথমে শুরু করতে হবে, কাজ শুরু। তাহলে ধাপ 1 হলো প্রথম কোনো কিছু করতে গেলে শুরু করতে হবে। তারপর আসলে ধাপ 2, তুমি এটা ইংলিশেও করতে পারো। 2 নম্বর ধাপে হলো কি, তুমি কি করতে চাচ্ছ, 3টি সংখ্যার যোগফল। তাহলে তোমাকে যোগফল 3টে আগে নিতে হবে। তাহলে সংখ্যা 3টির মান গ্রহণ, সংখ্যা 3টির মান গ্রহণ। ধাপ 3, যখন তুমি সংখ্যা 3টির মান গ্রহণ করলে এরপরে বলছে কি কাজ করতে হবে, আমার সংখ্যা 3টির যোগফল করতে হবে। তাহলে যোগফল নির্ণয় করি, যোগফল নির্ণয়। যখন তোমার যোগফল নির্ণয় করে যায়, তুমি যদি মনে করো তুমি ক্যালকুলেটারের সাহায্যে 3টি সংখ্যা যোগ করতে যাচ্ছ, তাহলে আগে কিন্তু ক্যালকুলেটারে এই প্রোগ্রামটা সেট করা আছে। কি করতে হবে, আগে স্টার্ট করতে হবে। তারপরে যে সংখ্যা আমরা যোগ করতে যাচ্ছি, মনে করো 1 2 3 যোগ করবো, তাহলে সেই 1 2 3 ওর মধ্যে দিতে হবে। তারপরে কি করবে, ক্যালকুলেটারের ভিতরে যোগফল নির্ণয় করবে। যোগফল যখন নির্ণয় করবে তখন ধাপ 4-এ এসে সে কী করবে, খেয়াল করো। ধাপ 4-এ এসে কিন্তু সে যোগফল প্রদর্শন করবে। যোগফল মানে ডিসপ্লে চলে আসবে। যোগফল প্রদর্শন কোনো বইতে প্রদর্শন বা ছাপাই কথা লেখা থাকতে পারে, প্রদর্শন ছাপা মানে কিন্তু দেখানো বা প্রদর্শন করা একই কথা। তাহলে তোমাকে কাজটা শেষ হয়ে গেল। তাহলে ধাপ 5-এ এসে আমরা কি করব, কাজটা শেষ করে ফেলব। ধাপ 5 হলো কাজ শেষ করো, কাজ শেষ করো। তাহলে এটা হলো কি, 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে প্রথমে কাজটা শুরু করবা, সংখ্যা 3টের মান গ্রহণ করবা, যোগফল নির্ণয় করবা, যোগফল প্রদর্শন বা ছাপাবে, তারপর কাজ শেষ করবা। এখন মনে করো এই অঙ্কটা তোমাকে 3টি সংখ্যা দিয়েই দিল যে সংখ্যা 3টি ABC এর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করো। তাহলে খেয়াল করো, তাহলে প্রথম আমরা শুরু করি এটা, যে ধাপ 1-এ আমাদের কি হবে,
শুরু করি এটা আমরা কিন্তু ইংলিশেও লিখতে পারি। তারপরে ধাপ 2তে এসে আমরা কি করব, ধাপ 2তে এসে আমরা সংখ্যা 3টির মান গ্রহণ, আর এখানে কিন্তু 3টি সংখ্যা দেয়া আছে, তাহলে কি করব, এবিসি এর মান গ্রহণ, এবিসি মান গ্রহণ। যদি সংখ্যা দেয়া থাকে তাহলে কিন্তু এইভাবে তখন লিখবা, মান গ্রহণ করি। তারপরে ধাপ 3-এ এসে কি করব, আমরা যোগ করি, যোগফল। তারপরে যোগ করি, অর্থাৎ কি যোগ করা মানে কি, এ প্লাস বি প্লাস সি, এইভাবে যোগ করে নিতে হবে ভিতরে, যোগ করি মানে হলো এটা। তারপরে ধাপ 4-এ এসে আমরা কি করব দেখো, তারপর যোগফল প্রদর্শন করি, যোগফল ছাপাই। তারপরে কাজ শেষ হয়ে গেল আমাদের। ধাপ 5 নম্বর ধাপে এসে আমাদের কাজ শেষ করি, তাহলে আমাদের যদি 3টে সংখ্যা দেওয়া থাকে, যদি 1 2 3 দেওয়া থাকতো, তাহলে কিন্তু 1 + 2 + 3 লিখে সেম প্যাটার্নে আমরা করে ফেলতে পারতাম। এরপরে দেখো বিভিন্ন জিনিস আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। দেখো একটি ত্রিভুজে যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে তোমাকে অ্যালগরিদম লিখতে বলতেছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কী কী লাগে, ভূমি লাগে, উচ্চতা লাগে, এবং ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমার ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ভূমি লাগবে এবং উচ্চতার মান লাগবে। তাহলে দেখো প্রথমে আমরা ধাপ 1 শুরু করি। যে কোনো কাজ তোমাকে আমরা 0 1 শুরু করি। তুমি স্টার্ট বা ইংলিশে লিখতে পারো। ধাপ 2তে কী করবা, যে আমরা ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করি, ভূমি ও উচ্চতার মান গ্রহণ। তারপর হচ্ছে কি ধাপ 3 আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফলের সূত্র হলো, সূত্রটা তুমি লিখে ফেলবা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। আসলে এরকম স্টার চিহ্ন দিতে হয় প্রোগ্রামের ক্ষেত্রে, তোমাকে গুণ মানে কি এরকম স্টার চিহ্ন দিতে হবে। তারপরে কি করব, আমরা ধাপ 4-এ এসে ক্ষেত্রফল প্রদর্শন করি, মানে আমার ক্ষেত্রফল বের হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল প্রদর্শন করি। ক্ষেত্রফল যখনই তুমি প্রদর্শন করো তখন তারপরে স্টেপ কিন্তু তোমাকে শেষ করতে হবে। কাজ শেষ করি, এটা অ্যালগরিদম কিন্তু একটা, আমরা আজকে সিম্পল বিষয়টা দেখতে, যে এর মধ্যে জটিলতা যে বিষয়গুলো আছে এটা পরবর্তী ক্লাসে আমরা। এখন দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। তাহলে এটাও শুরু করো। দেখো তাহলে ধাপ 1-এ এসে আমরা শুরু করি। এর আবার সূত্র আছে, তোমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় হলো কি পাই ইন্টু r², অর্থাৎ পায়ের মান হলো 22/7 ইন্টু r, এগুলো আমাদের সূত্র মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি ধাপ 2, তারপর আমরা কি করব, তোমার r এর মান গ্রহণ। দেখো এখানে ব্যাসার্ধ মানে r বোঝাচ্ছে আর কি, তাহলে r এর মান গ্রহণ, করি। তার মানে r এর মান গ্রহণ না করতে পারলে আর মানে ব্যাসার্ধর মান গ্রহণ করি। তারপর আসো ধাপ 3-তে এসে আমরা কি করছি খেয়াল করো। 3-তে এসে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতেছি, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল।
ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল সমান সমান কি সূত্রটা অ্যাপ্লাই করবা, সেটা হলো 22/7 ইন্টু আর ইন্টু এই হলো আর, এই সূত্র অ্যাপ্লাই করলাম। এরপরে ধাপ 4-এ এসে আমরা খেয়াল করো, ধাপ 4-এ এসে আমরা বৃত্তের ক্ষেত্রফল প্রদর্শন করি। বৃত্তের ক্ষেত্রফল প্রদর্শন। তারপরে আমাদের ধাপ 5-এ কিন্তু শেষ করি, কাজ শেষ করি। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম কীভাবে লিখতে হয় সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা আসি, দেখো সেন্টিগ্রেড স্কেল থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর কর। অর্থাৎ তোমাকে ফারেনহাইটের এখানে সেন্টিগ্রেড থেকে কীভাবে ফারেনহাইট করা যায় তার সূত্রটা মাথায় রাখতে হবে, এবং ফারেনহাইট থেকে যখন সেন্টিগ্রেড করবা তখন সেন্টিগ্রেডের সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই বিষয়টা আমরা দেখো কীভাবে এর অ্যালগরিদম করা যায়, আমরা শুরু করি। তাহলে ধাপ 1 শুরু করি। প্রথম ধাপটা হলো কাজ শুরু করতে হবে। তারপর হচ্ছে ধাপ 2, তোমার কি করতে হবে, আমাদের সেন্টিগ্রেডের স্কেলের তাপমাত্রাকে, তার মানে কি যা এই সিটাকে চেঞ্জ করে এফ বানাইতে হবে। তাহলে তোমার সেন্টিগ্রেডের মান গ্রহণ, অর্থাৎ সি এর মান গ্রহণ, সি মানে হলো সেন্টিগ্রেডের মান গ্রহণ করি। খেয়াল রাখতে হবে কী থেকে তুমি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করতেছো, তাহলে তোমার সেন্টিগ্রেডের মানটা লাগবে। তাহলে প্রথমে তোমাকে সেন্টিগ্রেডের মানটা গ্রহণ করতে হবে। তারপর আসো ধাপ 3 নম্বর ধাপে আসি। তারপর আমরা কি করব, ফারেনহাইটে রূপান্তর করব। তাহলে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর একটা সূত্র আছে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। সেই সূত্রটা হলো 9 ইন্টু সি প্লাস 160 ডিভাইডেড 5। তাহলে মূল সূত্রটা কি জানো, যে C/5 সমান সমান, মূল সূত্র হলো, এখানে একটু লিখে দেই, C/5 সমান সমান F-32 ডিভাইডেড 9। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে সেটা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করলে তোমাকে যখন তুমি ফারেনহাইট করবা তখন এইটাকে এই পাশে আনতে হবে, অর্থাৎ F সমান সমান করলে দেখবা যে এইভাবে তৈরি হয়ে যাবে। তাহলে C/5 সমান সমান F-32/9, এটা মাথায় রাখলে আমরা এখানে সি এর মান বের করতে পারবো, এফ এর মান বের করতে পারবো। এই আড়াআড়ি গুণ করে দিয়ে সি এর, এখন আমরা কি করছি, এফ এর মান গ্রহণ করছি। তাহলে এখানে এর সাথে এটা গুণ করলাম, এর সাথে এটা গুণ করে আমরা এফ এই পাশে রেখে সি এর মান এভাবে বের করতে পারবো। তারপরে দেখো আমাদের ধাপ 4 এসে কিন্তু কাজ শেষ হয়ে গেল। ধাপ 4-এ এসে আমাদের তোমার এফ এর মান প্রদর্শন, মানে কি ফারেনহাইটের মান প্রদর্শন করি। তারপরে হলো কি, ধাপ 5-এ এসে শেষ করি। তাহলে এটা গেল সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রাকে ফারেনহাইট। এখন দেখবো যে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের, ফারেনহাইট থেকে সেলসিয়াস করব। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। ধাপ 1 শুরু করি। তারপরে হচ্ছে কি ধাপ 2, এখন আমরা কি করব, এফ এর মান গ্রহণ করব। দেখো ফারেনহাইটের মান, এফ এর মান গ্রহণ। তারপরে আসো ধাপ 3, তারপরে তোমার সেন্টিগ্রেডের সেলসিয়াসের মান বেরোবে, সি এর সূত্রটা ওইটাকে ঠিক ট্রান্সফার করলে আমরা আসবে 5F-160 ডিভাইডেড 9। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা সেলসিয়াসের মান পাব। তারপরে আসো কি ধাপ 4-এ আসো। 4-এ আমরা সি এর মান ছাপাই, মানে কি সেলসিয়াসের মান প্রদর্শন করি।
ছাপাই। তারপরে ধাপ 5 কি করব আমরা, কাজটা শেষ করি এটা গেল। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা দেখি। বলছি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের অ্যালগরিদম লেখক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের বিষয়টা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা মাথায় রাখতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমা নির্ণয়ের সূত্র হলো কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ 2। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটাকে স্টেপটা শুরু করো। ধাপ 1 শুরু করি। সূত্রগুলো তোমাকে আগের থেকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ধাপ 2, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান গ্রহণ করি। অর্থাৎ দৈর্ঘ্য মানে এখানে এল বলতে এল লেন্থ আর হলো ডাব্লু উইথ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান গ্রহণ, অর্থাৎ তুমি লিখে দাও এল ডাব্লু এর মান গ্রহণ করি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মান গ্রহণ করি। তারপর আসো ধাপ 3-এ। ধাপ 3-এ আসতেছে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে দুটোই বের করতে বলছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান কী জানি আমরা, এল গুণ ডাব্লু, এবং আর একটা পরিসীমা বের করতে বলছে। তাহলে পরিসীমার সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এল প্লাস ডাব্লু ইন্টু 2, এই স্টার চিহ্ন মানে হচ্ছে গুণ চিহ্ন। তারপর হচ্ছে কি তোমার ধাপ 4। ধাপ 4-এ এসে কী করবা, যে ক্ষেত্রফল ও পরিসীমার মান প্রদর্শন করি। ক্ষেত্রফল ও পরিসীমার মান প্রদর্শন। তারপর হচ্ছে ধাপ 5-এ কাজ শেষ করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে অ্যালগরিদম নির্ণয়ের সিম্পল বিষয়গুলোর কিভাবে অ্যালগরিদম তৈরি করা যায়। অর্থাৎ কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলে ধাপে ধাপে সমস্যার সমাধানের প্রক্রিয়াকে বলা হয় অ্যালগরিদম। সেগুলো একবারে সিম্পল বিষয়গুলোর অ্যালগরিদম সম্পর্কে আমরা আজকে শিখতে পারলাম। এগুলো আমরা প্র্যাকটিস করবো। এরপরে জটিল বিষয়গুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।